আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। সারাদিন জুড়ে আজকে আপস ডাউন অর্থাৎ কিছুটা ওঠানামার মধ্য দিয়ে লেনদেন হলেও দিনের শেষটা কিন্তু পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে হয়েছে এবং দিন শেষে যে টার্নওভার সেটাও কিন্তু বেশ ভালো গতির মধ্যে, অর্থাৎ গত কয়েকটা কার্যদিবস যদিও 900 কোটি টাকার ঘরের লেনদেন ছিল 2 কার্যদিবস এবং সেটা ছাপিয়ে কিন্তু আজকে আমরা দেখেছি যে ঢাকা স্টক এক্সচেঞ্জে 1000 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। তো বেশ ভালো একটা দিন ছিল আজকে এবং ডিএসসির শেষটা কিন্তু সমাপ্তিটা কিন্তু বেশ ভালোই হয়েছে। তো সেটা যদি বলি, এবং ডিএসসির প্রধান সূচকটিও পজিটিভ ছিল 8 পয়েন্টের মতো। তো আমরা একটু দেখে নিব যে সূচকের কি অবস্থান এবং কতটি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, কতটি হারিয়েছে, সেটা একটু দেখে নিব। তো দর্শক, আমরা যেটা বলছিলাম, ডিএসসির প্রধান সূচকটি 8 পয়েন্টের মতো বেড়ে লেনদেনের সমাপ্তি করেছে এবং 5308 পয়েন্টে এই সূচকের অবস্থান রয়েছে দিন শেষে। এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বাড়ার সংখ্যাটাই বা কত রয়েছে সেটাও যদি একটু দেখে নিই। আমরা অপেক্ষা করছি কতটি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। আমরা যদিও দেখতে পাচ্ছি যে দর হারানোর সংখ্যাটাই বেশি, 253টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে, সেখানে দর বাড়ার সংখ্যা ছিল 96টি, অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা 46টি। এবং টার্নওভার যেটা বলছিলাম যে 1000 কোটি টাকার উপরে কিন্তু লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে। আমরা একটু দেখে নিই, যদি 1026 কোটি টাকা আজকে লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো প্রথম আলোর বিজনেস এডিটর সুজয় মহাজনের সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। জি, আজকে কিন্তু লেনদেন 1026 কোটি টাকা। আসলে এই শেয়ার বাজার নিয়ে কি বলবেন? হ্যাঁ, লেনদেন বাড়াটা তো শেয়ার বাজারের জন্য একটি ভালো দিক এবং একটি মানে শেয়ার বাজারে যারা লেনদেনের সঙ্গে যুক্ত, সেটা বিনিয়োগকারী, ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক, তারা সবাই চান লেনদেনটি বাড়ুক এবং মানে হঠাৎ কমে হঠাৎ বৃদ্ধি এটি না, একটি স্থিতিশীল লেনদেন, 1000 কোটি টাকার বেশি ধারাবাহিকভাবে লেনদেন হোক। তো লেনদেন যত বাড়বে বাজারে অংশগ্রহণও তত বাড়বে বিনিয়োগকারীদের, সেটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হোক কিংবা ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারী হোক। তো লেনদেন বৃদ্ধিটা একটি ভালো ইঙ্গিত, এটি ইঙ্গিত দিচ্ছে বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ছে। জি, আর যদি একটু ডিভিডেন্ড নিয়ে কথা বলি, সেক্ষেত্রে কিন্তু ব্যাংকের ডিভিডেন্ডটা একটু স্টেবলই আছে অন্যান্য সেক্টরের তুলনায়। এটা নিয়ে আপনার মন্তব্য কি? হ্যাঁ, মানে আপনি আজকে যেটি বলছিলেন যে আজকে যদি আমরা দেখি বাজারের গত কয়েকদিন ধরে যদি দেখি, সেটি বাজারের লেনদেন বৃদ্ধির পিছনে ব্যাংক খাতের শেয়ারের একটি বড় ভূমিকা আছে। আপনি হয়তো জেনে থাকবেন এবং আমরা জানি বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদও প্রকাশ হয়েছে, এই বছর এখন পর্যন্ত যতগুলো ব্যাংক তাদের লভ্যাংশ এবং তাদের মুনাফার হিসেব প্রকাশ করেছে, তাতে বেশিরভাগ ব্যাংকই রেকর্ড মুনাফা করেছে বলে আমরা দেখতে পাচ্ছি। আপনি যদি দেখেন যে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশি কোনো ব্যাংক হিসেবে প্রথমবারের মতো আমরা দেখলাম ব্র্যাক ব্যাংক 2000 কোটি টাকার বেশি মুনাফা করেছে, যেটি পুরো ব্যাংক খাতে একটি রেকর্ড। এছাড়া অন্যান্য ব্যাংক যেগুলো লভ্যাংশ ঘোষণা করেছে এবং তাদের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে বেশিরভাগ ব্যাংকই, যে ব্যাংকগুলো সম্পর্কে আপনি আমি এই দেশের মানুষ জানে যেগুলো খারাপ হয়ে গেছে, সেই ব্যাংকগুলো বাদ দিলে অন্য যেগুলো মাঝারি পর্যায়ের কিংবা ভালো মানের ব্যাংক আছে, সেগুলো কিন্তু খুবই ভালো ব্যবসা করেছে গত বছর এবং যার কারণে ভালো মুনাফা করেছে এবং বিনিয়োগকারীদের জন্য ভালো ডিভিডেন্ড ঘোষণা করেছে। তার একটি প্রভাব আমরা শেয়ার বাজারে দেখতে পাচ্ছি। আপনি যদি আজকে দেখেন, আজকে দেখবেন এনসিসি ব্যাংকের শেয়ারের বেশ ভালো লেনদেন হয়েছে এবং প্রতিষ্ঠানটি আমি আজকে সকালে দেখছিলাম, প্রতিষ্ঠানটি গত 11 বছর পর, মানে 2011 সালের পর 14 বছর পর সর্বোচ্চ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারধারীদের জন্য, যারা এই ডিভিডেন্ড পাবেন। তো 14 বছর পরে যখন একটি ব্যাংক সর্বোচ্চ ডিভিডেন্ড ঘোষণা করে, স্বাভাবিকভাবে বিনিয়োগকারীদের আকর্ষণ সেই শেয়ারের প্রতি তৈরি হবে, এটি স্বাভাবিক। এবং এই ব্যাংকটি 1 বছরের ব্যবধানে 2024 সালে ব্যাংকটি আমি দেখছিলাম যে মুনাফা করেছিল তার দ্বিগুণ মুনাফা করেছে 25 সালে এসে 476 কোটি টাকা মুনাফা করেছে। জি, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন আবার এটির যে শেয়ারের যে বাজার মূল্য, সেটিও খুব বেশি না। তো সুতরাং এই ব্যাংকগুলো যেগুলো ভালো করছে, সেসব
শেয়ারের প্রতি বিনিয়োগকারীরা আকৃষ্ট হচ্ছে, তাতে লেনদেনে একটা ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। আর এখন মূলত মনে হয় শেয়ার বাজারটা অনেকটা ব্যাংক কেন্দ্রিক বেশ কিছুদিন ধরে। জি, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন আসলে এই বাজারে একটা ভালো টার্নওভার একটা স্থিতিশীল শেয়ার বাজারের একটা সবচেয়ে বেশি দরকার। তো এই যে স্থিতিশীল শেয়ার বাজারটার জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত এই মুহূর্তে? জি, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। জি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে একটা স্থিতিশীল শেয়ার বাজার আসলে গতিশীলতার একটা লক্ষণ এবং বাজারের স্থিতিশীলতা সবচেয়ে বেশি দরকার বলছিলেন। তো স্থিতিশীলতার জন্য এই মুহূর্তে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? বাজারের স্থিতিশীলতা ধরে রাখার জন্য মূল যে পদক্ষেপটি দরকার সেটি হচ্ছে আসলে বিনিয়োগকারীদের আস্থাটা ধরে রাখতে হবে। আমরা দেখেছি এই বাজারে আসলে বিনিয়োগকারীরা সবচেয়ে আস্থাহীনতায় ভোগে। বিভিন্ন সময় এই আস্থার সংকট যখনই আস্থার সংকট দেখা দিয়েছে তখনই বাজারটি আসলে একটি নিম্ন গতিতে এবং একটি তলানিতে চলে গেছে বলা যায়। তো বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন বিনিয়োগকারীদের আস্থা কি মুখে কথায় আপনি ধরে রাখতে পারবেন? অবশ্যই না। বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে পারলে প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে নিয়ন্ত্রক সংস্থা এবং বাজার সংশ্লিষ্ট যেসব প্রতিষ্ঠান আছে যে আমি যে বিনিয়োগকারী যে বিনিয়োগ করছেন তার বিনিয়োগের সুরক্ষা নিশ্চিত করতে হবে। সুরক্ষা মানে আমি বলতে পারি শেয়ারের দাম কমবে বাড়বে সেটি একটি দিক, ভালো শেয়ারে বিনিয়োগ করেও সে শেয়ারের দাম কমতে পারে, কিন্তু সেটি যৌক্তিক কারণ থাকতে হবে। যৌক্তিক কারণে কমতে পারে, আবার যৌক্তিক কারণে বাড়তে। কিন্তু আমরা অনেক সময় দেখি এমন কিছু শেয়ার অযৌক্তিক ভাবে দাম বাড়ছে, অযৌক্তিক ভাবে দাম কমছে, আবার এই শেয়ার গুলো এক ধরনের কারসাজির মাধ্যমে দাম বাড়ানো হয়। সেই কারসাজির ঘটনাগুলোর ফলে সাধারণ বিনিয়োগকারীরা বারবার ক্ষতিগ্রস্ত হন। আবার অনেক সময় কোম্পানি এমন ভাবে ফুলিয়ে ফাঁপিয়ে তাদের আর্থিক প্রতিবেদন প্রকাশ করে যার ফলে সাধারণ বিনিয়োগকারীরা ওই প্রতিবেদনের তথ্য দেখে প্রলুব্ধ হন, বিনিয়োগ করেন, কিছুদিন যেতেই আবার দেখা যায় সে কোম্পানিটি খারাপ হয়ে গেছে, তখন বিনিয়োগকারীর অর্থটি আসলে লোকসানি হয়। তো এই ধরনের বিষয়গুলোকে আসলে নিশ্চিত করতে হবে নিয়ন্ত্রক সংস্থাকে যে কোম্পানিগুলো যে আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে সেই তথ্যগুলো যথাযথ আছে কিনা, যে নিরীক্ষকরা নিরীক্ষা করে সে প্রতিবেদন বিনিয়োগকারীদের সামনে উপস্থাপন করছে সেই নিরীক্ষাটি যথাযথভাবে হচ্ছে কিনা, কোনো শেয়ার নিয়ে কারসাজি হচ্ছে কিনা, এই কাজগুলো হলো নিয়ন্ত্রক সংস্থাকে করতে হবে। এই কাজগুলো যখন আপনি করবেন এবং কোনো ধরনের অনিয়ম অপরাধ যদি বাজারে ঘটে থাকে সেগুলো যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, তখন সাধারণ বিনিয়োগকারীরা বাজারের প্রতি আস্থা পাবেন এবং তারা তাদের বিনিয়োগ সে তার মতো করে সিদ্ধান্ত নেবেন তিনি কোন শেয়ার কিনবেন কোন শেয়ার বিক্রি করবেন, কিন্তু উনি যেন বাজারে থাকার বিষয়ে আস্থাশীল থাকে সেই পরিবেশটি নিশ্চিত করতে হবে নিয়ন্ত্রক সংস্থাকে। যে আরেকটা বিষয়, এই যে বিনিয়োগকারীদের আস্থাহীনতা বলেন বা আস্থা ফেরাতে এই যে কমিশনের নেতৃত্বের দায় কতটুকু? কমিশন তো নেতৃত্বের দায় আসলে নিয়ন্ত্রক সংস্থা, আমি কমিশন বলবো না, আমি বলবো নিয়ন্ত্রক সংস্থা এবং বাজার যারা তদারকির দায়িত্বে আছেন তাদের তো একটি বড় অংশ দায়িত্ব তো তাদের, মানে তাদেরকে এই আস্থাটা ফেরানোর পেছনে বড় ভূমিকা রাখতে হবে। তো সেই নেতৃত্ব, হ্যাঁ আপনি যদি বলেন যে এক ধরনের প্রত্যাশা থাকে যে শেয়ার বাজারে তো আসলে বিনিয়োগ হয় বিনিয়োগকারীদের এক ধরনের প্রত্যাশা থেকে, যখন আমি মনে করব যে আমি শেয়ার বাজারে বিনিয়োগ করলে আমি লাভবান হব তখন আমি সেই শেয়ার বাজারে যাব। তো আমি যাতে লাভবান হব এটি পাশাপাশি আমি যখন বিনিয়োগ করব সেই বিনিয়োগ করে আমি শেয়ারের দাম কমে যেতে পারে সেজন্য, কিন্তু আমি যেন কোনো কারসাজি আমি যেন কোনো অনিয়মের কারণে ক্ষতিগ্রস্ত না হই সেটিকে নিশ্চিত করতে হবে নিয়ন্ত্রক সংস্থার নেতৃত্বকে। তো নেতৃত্বটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে। যে আর এই যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা ডিএসসি এদের আসলে হচ্ছে নেতৃত্বে কোনো পরিবর্তন আনা জরুরি কিনা? আমরা যদি দেখি যে গত ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে, তো স্বাভাবিকভাবে এখন যিনি নেতৃত্বে আছেন নিয়ন্ত্রক সংস্থা তিনি আসলে বিগত অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পেয়েছিলেন। তো সরকার বদলের সঙ্গে সঙ্গে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছিল সেই নেতৃত্বে বদল আসবে, কিন্তু আমরা এখন পর্যন্ত সেই বদল দেখতে পাইনি। তো অনেকেই হয়তো এখনো আশা করেন কিংবা এটা হয়তো প্রক্রিয়া চলছে সরকারের মধ্যে যে নেতৃত্ব বদলের, যখনই সরকার পরিবর্তন হয় সরকার আসলে তার মতো করে
তার বিভিন্ন খাতে, আর্থিক খাত বলেন, বাংলাদেশ ব্যাংক বলেন, যেসব জায়গায় সরকার তার মতো করে কিছু নিয়োগ দিয়ে থাকেন, তার পছন্দের লোক নিয়োগ দিয়ে থাকেন, যোগ্য লোক নিয়োগ দিয়ে থাকেন, কারণ তার রাজনীতি, তার অ্যাম্বিশন, তার ইশতেহারের সঙ্গে মিলিয়ে তিনি যে জায়গায় এই খাতটিকে নিয়ে যেতে চান, ধরেন শেয়ার বাজারটাকে এই সরকার যে জায়গায় নিয়ে যেতে চান, তিনি সেই জায়গার উপযুক্ত যাকে মনে করবেন তাকে হয়তো পরিবর্তন। তা আমরা বেশ কয়েক সপ্তাহ, কয়েক মাস ধরে শেয়ার বাজারের পরিবর্তনের একটি কথা শুনছি, যদিও সেটি এখনো সরকারের দিক থেকে সুনির্দিষ্ট ঘোষণা আসেনি। তো বিনিয়োগকারীদের মধ্যে এই ধরনের একটি প্রত্যাশা আছে বলে আমরা বিভিন্ন সময় কথা বলে জেনেছি। কিন্তু আপনার কি মনে হচ্ছে, আপনার এটা নিয়ে মন্তব্য কি? আপনার কি মনে হচ্ছে যে আসলে এই নেতৃত্বে পরিবর্তন আসলে পুঁজিবাজারের জন্য সেটা হচ্ছে ভালো কিছু হবে? আসলে দেখুন, নেতৃত্ব বদল একটি অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ নেতৃত্ব বদলের সঙ্গে সঙ্গে নেতৃত্বের যিনি আসবেন তিনি তার কিছু লক্ষ্য স্থির করেন, কিছু পরিবর্তন হয়, কিছু ভালো পরিবর্তন হয়। ধরেন এখন যিনি এসেছেন তিনি আসার পরে বেশ কিছু ভালো উদ্যোগ নিয়েছেন, আইন কানুন সংশোধন করেছেন, হালনাগাদ করেছেন। তো এগুলোর একটি ইম্প্যাক্ট হয়তো বাজারে পড়বে। আবার যদি এখানে নতুন কেউ আসে, উনিও হয়তো একটি নতুন কিছু পরিবর্তনের উদ্যোগ নেবেন, কিছু সংস্কার করবেন। তো এর ফলে এইভাবে করে আসলে একটু একটু করে এই নেতৃত্ব বদল এবং কিছু উদ্যোগের মধ্য দিয়ে বাজারটিকে একটি ভিত্তিটাকে শক্ত করা হয়। বাজারের পারিপার্শ্বিক যে অবস্থাগুলো, নিয়ন্ত্রক সংস্থার যে কার্যক্রম, সেটিকে শক্তিশালী করা হয়। তো নেতৃত্ব বদলের ফলে অবশ্যই কোন নেতৃত্ব তো এসে খারাপ কিছু করতে চান না, তো ভালো কিছু করার উদ্যোগ নেন। হয়তো সবসময় সে ভালোটার রেসপন্সটি ভালো হয় না, কিন্তু আমি মনে করি যে নেতৃত্ব বদলে যে পরিবর্তনের উদ্যোগগুলো আসে তাতে ভালো কিছু অবশ্যই হবে। আপনাকে অনেক সেই ধন্যবাদ। আশা বিনিয়োগকারীরা করেন এবং রাখেন। জি, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের এখানে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ একুশে টিভির সকল দর্শক শ্রোতাকে। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম প্রথম আলোর বিজনেস এডিটর সুজয় মহাজনের সঙ্গে। এবার নিচ্ছি একটা বিরতি। বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন সুকান্ত সরকার। সঙ্গেই থাকুন।